মহানবমীর শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানিয়ে বন্ধুদের জন্য, আমার ছাত্রছাত্রীদের জন্য, আমার যারা ইউটিউবার সাবস্ক্রাইবার, যারা নন সাবস্ক্রাইবার যারা রয়েছে সকলের জন্যই আজকের এই ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি। তোমরা দেখেছো যে আমি আমার চ্যানেল আর্টস উইথ বিডিতে ইতিপূর্বে এবিটিএ টেস্ট পেপার যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের প্রথম যে ইতিহাস পেজ 48 পেজ নাম্বার, তার শর্ট কোশ্চেনগুলো আমি সলভ করেছিলাম দু একদিন আগে, এবং সেই ভিডিওটা আমি আমার এই চ্যানেলে আপলোড করেছিলাম। তো আজকে চলে এসেছি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, তাদেরই উদ্দেশ্যে, তারা যাতে ভূগোলের যে পেজ রয়েছে, পেজ নাম্বার দেখো 57, এবং এবিটি টেস্ট পেপারের জিওগ্রাফি পেপারটা বা ভূগোল পেপারটা, সেটা শর্ট কোশ্চেনগুলো সলভ করার জন্য ভিডিও নিয়ে চলে এসেছি। তবে ভিডিও শুরু করার আগে আমি যারা রয়েছ আমার চ্যানেলের সঙ্গে যুক্ত, যারা যুক্ত নও তাদেরকে বলবো যে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকবে, কখনোই তোমরা স্কিপ করবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্রথমবার ভিডিও দেখছো, যদি মনে হয় যে তোমাদের কাজে আসবে, তোমাদের সফলতার দিকে কিছুটা এগিয়ে দেবে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, এবং অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এবং কমেন্ট অবশ্যই করো, ভালো খারাপ যাই হোক না কেন কমেন্ট অবশ্যই করো। ছিল তো এই হচ্ছে মূল কথা। আর সাবস্ক্রাইবার যারা রয়েছে তারাও কমেন্ট করবে বেশি বেশি করে, যদি ভালো খারাপ যাই হোক না কেন। নন সাবস্ক্রাইবার যারা রয়েছে তাদের উদ্দেশ্য বলবো, তোমরাও কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করো, এবং যদি ভিডিও ভালো লাগে থাকে সবাইকে বলছি কমেন্ট করবে এবং শেয়ার করবে, লাইক করবে, বেশি বেশি করে লাইক করবে। লাইক কমেন্ট করলে আমরা উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমরা তৈরি করতে এবং আপলোড করতে উৎসাহিত হই। তো আর্টস উইথ বিডিতে চ্যানেলে নিয়ে চলে এসেছি এবিটিএ টেস্ট পেপারের 2024-25 জিওগ্রাফির পেজ নাম্বার 57, তার কোশ্চেনগুলো, শর্ট কোশ্চেনগুলো সলভ করার জন্য। তো উত্তরগুলো আমি বলবো, সেই সঙ্গে প্রশ্নগুলো অবশ্যই বলবো, তোমরা তোমাদের টেস্ট পেপার ধরে ধরে মিলিয়ে নিও, এবং যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে এই কোশ্চেনের দাগ নাম্বার এত, এই কোশ্চেনের উত্তরটা আপনি ভুল বলেছেন বা ভুল হয়েছে, এবং আমাকে অবশ্যই কিন্তু জানিও, তাহলে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার। তো চলো বন্ধুরা, একবার সরাসরি চলে যাই মূল ভিডিওতে। দেখো, তোমরা জানো যে ভূগোলে তোমাদেরকে এমসিকিউ করতে হয় 14টা। এই 14টা নাম্বার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই এমসিকিউ এর 14 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। এই 14টা নাম্বার যদি তোমরা তুলে নিতে পারো ছাঁকা, বা একটা যাতে ভুল না হয়, তাহলে কিন্তু তোমরা অনেকটা এগিয়ে থাকবে অন্যদের থেকে। তো শুরু করছি। দেখো, প্রথম যে প্রশ্ন দিয়েছে, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া কোনটি? আমি আবারও রিপিট করছি, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া কোনটি? তোমরা জানো যে নদী বিভিন্নভাবে ক্ষয় কার্য করে, অবঘর্ষ প্রক্রিয়া করে, ঘর্ষণ প্রক্রিয়া করে, দ্রবণ প্রক্রিয়ায় করে, জলপ্রবাহ ক্ষয়জনিত প্রক্রিয়ায় করে। এই মূলত এই এতভাবে কিন্তু নদী ক্ষয় কাজ করে থাকে। এবার প্রশ্ন হচ্ছে, আমাকে যেহেতু প্রশ্ন রয়েছে লবণযুক্ত শিলাস্তরের ওপরে নদীর কোন ধরনের ক্ষয় কাজ বেশি হয়, স্বাভাবিকভাবেই যে শিলার মধ্যে লবণ রয়েছে সেখানে কোন ধরনের ক্ষয় কাজটা বেশি হয় মনে হচ্ছে তোমাদের? অবঘর্ষ, ঘর্ষণ? না, দ্রবণ ক্ষয়টা বেশি হবে। কারণ দ্রবণ কি, মানে নদীর জল ওই শিলাস্তরের মধ্যে প্রবাহ হওয়া মাত্রই কি হবে না, প্রবাহ হওয়া মাত্রই কিন্তু সেই জায়গাটা ক্ষয় কার্য করতে শুরু করবে, কারণ জলের সঙ্গে লবণের একটা ক্রিয়া বিক্রিয়া হচ্ছে, যেন সঠিক অ্যান্সার হবে দ্রবণ ক্ষয়। পরের যে প্রশ্নটা রয়েছে যে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? অপশন বলছে 32, 34, 36, 38। তোমরা জানো এটা যে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? না, তার আগে তোমাদের জানতে হবে যে আগত যে সৌরকিরণ তার কত পার্সেন্ট আমাদের ভূপৃষ্ঠে কার্যকরী হচ্ছে আর কত পার্সেন্ট ফিরে যাচ্ছে। তোমরা জানো যে 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র আমাদের এতে আসে, ভূপৃষ্ঠে সূর্যালোক আসে, বেশে পৌঁছায়। তার মধ্যে কি হয় না, তার মধ্যে 34% ভূপৃষ্ঠকে কোনো রকম উত্তপ্ত না করেই সেটা বায়ুমণ্ডলে আবার ফিরে যায়। এই 34%কে আমরা অ্যালবেডো বলি। সুতরাং অ্যালবেডোর পরিমাণ কত? 34%। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে,
ক্যানিয়ন আই আকৃতি হওয়ার প্রধান কারণ কি? ক্যানিয়ন আই আকৃতি হওয়ার প্রধান কারণ কি? অপশনগুলো বলি, নদীর পার্শ্বক্ষয়, নদীর খাড়া ঢাল, নদীর নিম্নক্ষয় এবং বলছে কোনোটাই নয়। পার্শ্বক্ষয় মানে কি? পার্শ্বক্ষয় মানে হচ্ছে দুপাশটা ক্ষয়কার্য হবে। নিম্নক্ষয় মানে কি? নিচের দিকটা ক্ষয়কার্য হবে। আর কি বলেছে? নদীর খাড়া ঢাল। খাড়া ঢাল মানে হচ্ছে ঢাল খাড়া, যেখানটা খুব সহজে কিন্তু ক্ষয়কার্য হয়। কিন্তু ক্যানিয়ন আই, তোমরা জানো যে নদীর ক্ষয়কার্য যখন পড়েছো, যে যখন আই আকৃতি উপত্যকা তৈরি হয় তখন মূলত কিন্তু দুপাশটা ক্ষয়কার্য হয়ে থাকে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে কি হয় না, সেই সঙ্গে নদীর নিম্নক্ষয়ও হালকা হয়ে থাকে, তবে পার্শ্বক্ষয়টা বেশি হয়। এই জন্যই কিন্তু এটা আই আকৃতির উপত্যকা বলা হয়ে থাকে। তবু যদি কোশ্চেনের কোনো অ্যান্সার ভুল হয়ে থাকে আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানিও, কারণ ভুল আমারও হবে, তোমাদেরও হবে। সুতরাং ভুল যদি কোনো কারণে হয়ে থাকে সেটা কিন্তু আমাকে তোমরা অবশ্যই জানাবে, হ্যাঁ। কারণ ভুল উত্তর করে গেলে আমরা কিন্তু আমাদের সঠিক যে মানে যে অ্যান্সার সেটা আমরা ফিরে পাবো না। সুতরাং এখানে যে বললাম কি, নদীর ক্যানিয়ন যে আই আকৃতি হচ্ছে, আই মানে কি? পার্শ্বক্ষয় নয়, ভুল বলছি, হ্যাঁ। কারণ হচ্ছে তোমরা ভালো করে দেখো, তোমাদের যে ভূগোল বই রয়েছে, সমরেন্দ্রনাথ মোদক, যুধিষ্ঠির হাজরা, রণজিৎ গরাং, বিভিন্ন পাবলিশার, বিভিন্ন কোম্পানির যে বইগুলো রয়েছে, ওখানে দেখবে যে আয় আকৃতি হচ্ছে নদীর নিম্নক্ষয়টা। মানে যদি এরকম ধরা হয়, মানে এই যে নিচের দিকটা, মানে এই নিম্ন ভাগটা ক্ষয় হচ্ছে, ঠিক আছে, এই নিম্ন দিকটা ক্ষয় হচ্ছে, পার্শ্ব সাইডটা কিন্তু ক্ষয় হচ্ছে না, এগুলো ক্ষয় হচ্ছে না, ঠিক আছে। মূলত নিম্ন দিকটা ক্ষয় হচ্ছে, এটা দূর থেকে আয় আকৃতির মতো লাগে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে হচ্ছে নদীর নিম্নক্ষয়। নেক্সট দেখো, বলছে সম্পৃক্ত বায়ুর যে বিষয়ের সঙ্গে যুক্ত সেটা কি? অপশন বলছে বায়ুতে জলীয় বাষ্পের সর্বোচ্চ অবস্থান, উষ্ণতা হ্রাসে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা হ্রাস, উষ্ণতা বৃদ্ধিতে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি, আর নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। তো এই যে সম্পৃক্ত বায়ুর সঙ্গে কোন বিষয় যুক্ত, এটা আমাদের জানতে গেলে বা করতে গেলে করতে হবে, আমাকে সম্পৃক্ত বায়ুর যে সংজ্ঞাটা আছে সেটা যদি আমি মনে রাখি তাহলে খুব সহজে কিন্তু আমরা মনে রাখতে পারবো। এবং সম্পৃক্ত বায়ুর সংজ্ঞায় কী বলা হয়েছে? নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যতটা পরিমাণ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা থাকে তাকে আমরা সম্পৃক্ত বায়ু বলি। এখানে তাহলে কোন অপশনের সঙ্গে মিল হচ্ছে না? অপশন ক্ষয়ের সঙ্গে মিল হচ্ছে, যে নির্দিষ্ট উষ্ণতায় বায়ুতে সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্পর ধারণ ক্ষমতা, অপশন খ। নেক্সট প্রশ্ন বলছে একটি অগ্নি সঞ্চারক বজ্রের নাম লেখো। একটি অগ্নি সঞ্চারক বজ্রের নাম লেখো। অপশন বলছে মিথাইল, অপশন 2 সীসা, অপশন 3 আর্সেনিক, অপশন 4 ডিডিটি। আমি আবারও বলছি, একটি অগ্নি সঞ্চারক বজ্র পদার্থের নাম লেখো। ক মিথাইল, খ সীসা, গ আর্সেনিক এবং ঘ হচ্ছে ডিডিটি। মূলত এই চারটেই অপশন দেওয়া রয়েছে, এই চারটে করে অপশন তোমাদের দেয়, তোমরা জানো। এবার কোন অ্যান্সারটা সঠিক হবে এটা হচ্ছে বড় ব্যাপার। কারণ অ্যান্সার ভুল করলে তোমাদের কিন্তু প্রাপ্ত নম্বর কমে যাবে। আর শর্ট কোশ্চেন ভুল হওয়া মানে ওখানে কিন্তু তোমরা জানো যে একটা ভুল হওয়া মানে কিন্তু 1 নাম্বার পুরোপুরি মাইনাস হয়ে যাবে, যেটা বড় কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো বাধ্যবাধকতা থাকে না। তুমি যেটুকু লিখেছো মোটামুটি যতটা ঠিক হয় তার ভিত্তিতে একটা নাম্বার মোটামুটি দেওয়া হয়ে থাকে। তো সেহেতু শর্ট কোশ্চেন যেহেতু মানে একটা মানে এমসিকিউ, বিশেষ করে এমসিকিউর ক্ষেত্রে একটা ভুল লিখেছে মানে পুরো নাম্বারটা কিন্তু ওখানে কাটা। তাই সঠিক অ্যান্সারটা কিন্তু আমাদের করতে হবে। তাই অগ্নি সঞ্চারক বজ্র হিসাবে আমরা কোনটা নেব? মিথাইল। কারণ সীসা একটা জানো তোমরা কী জিনিস, আর্সেনিক কী জিনিস জানো, ডিডিটি কী জিনিস জানো। সুতরাং সীসা মানে মিথাইল হচ্ছে একটা অগ্নি সঞ্চারক বজ্র পদার্থের নাম। নেক্সট দেখো, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আবার রিপিট করছি, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ক আনাইমুদি, খ স্যাডেল পিক, গ জাস্কর, ঘ নকরেক। তোমরা জানো আনাইমুদি হচ্ছে আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, স্যাডেল পিক হচ্ছে আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ, জাস্কার হচ্ছে তোমার হিমালয়ের দিকে আছে, নকরেক হচ্ছে ওই মানে উত্তর দিকে আছে। সুতরাং আনাইমুদি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং এটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় কোন জলবায়ুতে? ভালো করে বুঝবে, সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত। অপশন বলছে নিরক্ষীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগর জলবায়ু এবং উষ্ণ মরু জলবায়ু। উষ্ণ মরু জলবায়ুতে টেম্পারেচার হাই কিন্তু বৃষ্টিপাত সেভাবে হয় না। আর ভূমধ্যসাগরে টেম্পারেচার নর্মাল, মানে খুব গরমও নয় খুব ঠান্ডাও নয়, বৃষ্টিপাত খুব একটা
হয় না, এবং শীতকালে বৃষ্টিপাত হালকা হয়। মৌসুমী জলবায়ুতে টেম্পারেচার অ্যাভারেজ এবং বৃষ্টিপাত হয়ে থাকে, কিন্তু আমাকে বলছে সর্বাধিক টেম্পারেচার সর্বাধিক বৃষ্টিপাত। তার মানে নিরক্ষীয় জলবায়ুতে সব থেকে বেশি টেম্পারেচার হয় এবং সব থেকে বেশি মানে বৃষ্টিপাতও হয়। তার জন্যই না আমাজন জঙ্গল বা আমাদের আফ্রিকার জঙ্গল তৈরি হয়েছে, ওখানে যেমন তোমার এই সর্বাধিক উষ্ণতা তেমন কিন্তু প্রচুর বৃষ্টিপাতও হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? এটা ইতিহাসের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহু পেজে রয়েছে যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়। তোমরা জানো যে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। তোমরা কিন্তু দেখবে অনেক সময় চালাকি করে কি করা হয়, মানে অপশানগুলো সব 5 লিখে দেওয়া হয়, মাসের নামগুলো খালি পরিবর্তন করে দেওয়া হয়, জুন, জুলাই, অক্টোবর, ডিসেম্বরে বসিয়ে দেওয়া হয়। তোমরা কিন্তু ভালো করে মাসের নামগুলো দেখে তবেই কিন্তু বিশ্ব পরিবেশ দিবসের অ্যান্সারটায় তোমরা দাগটা দেবে, নাহলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো বলছে বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প কোনটা? এবার হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল কি? বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? তোমরা জানো যে বিশুদ্ধ কাঁচামাল হচ্ছে যতটা পরিমাণ কাঁচামাল থাকবে তা থেকে সমপরিমাণ যদি আমরা উৎপাদিত পণ্য পাই তাকে আমরা বিশুদ্ধ কাঁচামাল বলি। যেমন কার্পাস, পাট, এগুলো বিশুদ্ধ কাঁচামাল। কিন্তু লোহা বা এই ধরনের কোনো ধাতব জিনিস কিন্তু কখনো বিশুদ্ধ কাঁচামাল হবে না। কারণ হচ্ছে ওইগুলো একটু আধটু হলেও মানে ওজনে কম হয় উৎপাদিত পণ্যে, কিন্তু তুলোর ক্ষেত্রে বা কার্পাসের ক্ষেত্রে, পাটের ক্ষেত্রে কিন্তু মানে প্রায় সমপরিমাণ মূল্যে, সমপরিমাণ ওজনের উৎপাদিত পণ্য আমরা পাই। সেজন্য ওকে আমরা বিশুদ্ধ কাঁচামাল বা বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। তাহলে এখানে অপশন হচ্ছে বস্ত্র বয়ন শিল্প বা কার্পাস শিল্প অ্যান্সার হবে। নেক্সট বলছে, দেখো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটা? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটা? অপশন মধ্যে NH7, NH6, NH48, NH55। অ্যান্সার NH7। NH মানে ন্যাশনাল হাইওয়ে, এবং এই NH7 এর আগের নাম ছিল NH44। NH44। নেক্সট দেখো বলছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? অপশন বলছে অ্যাঞ্জেল, নায়াগ্রা, যোগ, কুঞ্চিত কল। এবার বলি যোগ আর কুঞ্চিত কল এই দুটো ভারতে আছে, তাই কোনোভাবেই এই দুটো অ্যান্সার কিন্তু হবে না। রয়েছে অ্যাঞ্জেল, নায়াগ্রা। ভারতের উচ্চতম, ভুল বলছি, বলছে ভারতের উচ্চতম জলপ্রপাত, পৃথিবীর নয়, চেয়েছে ভারতের উচ্চতম জলপ্রপাত সাল্টো অ্যাঞ্জেল, নায়াগ্রা, যোগ, কুঞ্চিত কল। এবার হচ্ছে অ্যাঞ্জেল, নায়াগ্রা এগুলো ভারতের মধ্যে নেই স্বাভাবিকভাবেই, সুতরাং এই দুটো অ্যান্সারকে তোমরা আগেভাবেই বাদ দিয়ে দাও। রয়েছে যোগ আর কুঞ্চিত কল। যোগ আর কুঞ্চিত কল। আচ্ছা, কুঞ্চিত কল হচ্ছে ভারতের সর্বাধিক মানে উচ্চতম জলপ্রপাত, এটা তোমরা জানো আশা করি সকলেই। এবার যোগ, যোগও কিন্তু একটা খুব সুদর্শন জলপ্রপাত বা দেখতে খুবই কিন্তু সুন্দর এই যোগ জলপ্রপাতটি, তাই তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সার করবে কুঞ্চিত কল বা কুঞ্চিকল, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো বল উইভিল পোকার আক্রমণ কোন চাষে হয়? চা গাছ বা কোন গাছে হয়? চা গাছ, কার্পাস গাছ, ইক্ষু গাছ, কফি গাছ। ইক্ষু মানে আখ গাছ। তো আমরা কি জানি, আমরা যখন ভারতে আর্থিক পরিবেশ পড়ছিলাম কার্পাস বলে যে রয়েছে মানে যেখানটা, তো ওখানে দেখবে মানে যে আর্থিক পরিবেশ বা বস্ত্র মানে কার্পাস শিল্প গড়ার কারণে যে রয়েছে, ওই জায়গাটা দেখবে যে কার্পাস চাষের ক্ষেত্রে ওই বল উইভিল কিন্তু কার্পাস চাষে দেওয়া রয়েছে, সুতরাং কার্পাসটা হবে সঠিক অ্যান্সার। মৌসুমী বিস্ফোরণের ফলে কোন ঋতু সূচনা হয়? অবশ্যই জানো, বর্ষাকাল। এটা কোনো বলার অপেক্ষাই রাখে না যে বর্ষাকালে কিন্তু মৌসুমী বায়ুর বিস্ফোরণ ঘটে। নেক্সট হচ্ছে ভারতে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রকাশ করে কোন সংস্থা? ইসরো, SOI, নাসা, ন্যাটমো। সুতরাং অ্যান্সার হচ্ছে SOI। পুরো নাম সার্ভে অফ ইন্ডিয়া। এর হেড অফিস দেরাদুনে 1767 সালে তৈরি হয়, এবং এর শাখা অফিস আমাদের কলকাতায় 13 নম্বর উড স্ট্রিটে রয়েছে। তো অ্যান্সার কী হবে? SOI বা সার্ভে অফ ইন্ডিয়া। এবার চলে আসি আমি শুদ্ধ অশুদ্ধ। তো শুদ্ধ অশুদ্ধ ক্ষেত্রে তোমরা কিন্তু ভালো করে প্রশ্নগুলো আগে পড়বে, পড়ে তবেই কিন্তু তোমরা অ্যান্সার করবে। তাড়াহুড়ো করে কিন্তু শুদ্ধ অশুদ্ধ লিখবে না, এবং ওখানে বিশেষ করে দেখবে দাগ নাম্বারের পাশে যা ইনস্ট্রাকশন থাকবে, যা নির্দেশ থাকবে, সেই অনুযায়ী কিন্তু তোমাকে অ্যান্সার লিখতে হবে। এর বাইরে কিন্তু তুমি কোনোভাবেই চেষ্টা করতে পারবে না। যেমন এখানে পেজ নাম্বার 57-এ বা বোর্ডে যেটা নিয়ম থাকে তোমাদের, যে বলা হয়েছে বাক্যগুলিকে যদি শুদ্ধ হয় পাশে সু লিখতে, তাহলে সু লিখতে, আর যদি বাক্যগুলো অশুদ্ধ হয় পাশে অ লিখতে। সুতরাং তোমাকে কিন্তু এই সু আর অয় লিখতে হবে। তুমি কিন্তু কখনোই ঠিক ভুল লিখবে না, বা টি আর এফ বা ট্রু ফলস বসাবে না। তোমাকে সু আর অ এই দুটোকে কিন্তু বসাতে হবে। সুতরাং নির্দেশ অনুযায়ী তোমরা কাজ করবে। দেখো প্রথম বলছে নীল নদের বদ্বীপ
পাখির পায়ের আঙুলের মতো দেখতে। আমি আবারও বলছি, নীল নদের বদ্বীপ পাখির পায়ের আঙুলের মতো দেখতে না, নীল নদের বদ্বীপ হচ্ছে ধনুকাকৃতি বদ্বীপ। তাই এটা ভুল উত্তর। ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্যাপ না, ভারতের সর্বোচ্চ মালভূমি আমরা জানি লাদাখ মালভূমি, তাই এটাও ভুল উত্তর। স্কাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বজ্র নিষ্কাশন করা হয়, অবশ্যই সঠিক অ্যান্সার। যেমন তোমরা জানো স্কাবার হচ্ছে দুই প্রকার, আর্দ্র স্কাবার, শুষ্ক স্কাবার। টর্নেডো এটি নিয়ত বায়ু প্রবাহ। নিয়ত বায়ু মানে কি, যে বায়ু সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট গতিতে প্রবেশ হয় তাকে নিয়ত বায়ু বলে। সুতরাং টর্নেডো সবসময় বয় না, একটা মানে হট করে কোনো নিম্নচাপ ঘটলো সেক্ষেত্রে টর্নেডোটার উৎপত্তি হয়। সুতরাং এখানে টর্নেডো কখনোই নিয়ত বায়ু নয়, এটা ভুল। পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে, অবশ্যই সঠিক অ্যান্সার। পিঙ্ক সিটি মানে গোলাপি শহর বলা হয় জয়পুরকে, ঠিক সঠিক অ্যান্সার। ডিমের ঝুড়ি ভূমিরূপ গঠিত হয় নদীর সঞ্চয়ের ফলে। ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয় কাজের ফলে না, কোনো মতেই নয়। কারণ ডিমের ঝুড়ি যাকে বলছি এটাকে আমরা কি জানি, ড্রামলিন বলা হয়। ডিমের ঝুড়িকে কি বলা হয়, ড্রামলিন ভূমিরূপ বলা হয়। ড্রামলিন ভূমিরূপ কিন্তু বহির্বিধৌত সমভূমিতে রয়েছে। সুতরাং নদীর সঞ্চয় কাজের ফলে এটা গঠিত হয় না, তাই এটা আমরা ভুল অ্যান্সার করব। বর্তমানে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তুকণাকে ভুল বলছি, বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তুকণাকে অ্যারোসল বলে। আমি আবার রিপিট দিচ্ছি, বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তুকণাকে অ্যারোসল বলে, সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, বলছে উপযুক্ত 2.2 এর দাগের উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এক্ষেত্রে তোমরা কিন্তু পরীক্ষার পাতায় শুধু অ্যান্সার লিখলেই হয়ে যাবে, শুদ্ধ অশুদ্ধ ক্ষেত্রেও তাই, সু আর অ লিখলে হয়ে যাবে দাগ নাম্বার দিয়ে পাশে। সেই জন্য পুরো বাক্যটা বা কোশ্চেনটা লেখার কোনো প্রয়োজনই নেই। দেখো শূন্যস্থান কি বলছে, ভারতের হিমালয় একটা কি পর্বত? তোমরা জানো যে ভারতের হিমালয় একটা নবীন ভঙ্গিল পর্বত। এবার যদি বলি হিমালয় ছাড়া আরও কয়েকটা নবীন ভঙ্গিল পর্বতের নাম বলো, তখন তোমরা কী বলবে? আল্পস, আন্দিজ, রকি, এই যে পর্বতগুলো। নেক্সট দেখো, ফ্লাই অ্যাশের প্রধান উৎস কি? ফ্লাই অ্যাশের প্রধান উৎস কি? তাপবিদ্যুৎ কেন্দ্র। তাপবিদ্যুৎ কেন্দ্র, কারণ তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে তাপ উৎপাদিত হয় এবং তার যে এই অ্যাশ বা ছাইটা সেটাকে বলা হচ্ছে কি? ফ্ল্যাশ বা ফ্লাই অ্যাশ। তো নেক্সট দেখো, বলছে শহর থেকে দূরে কোনো নিচু জায়গায় যদি বজ্র পদার্থ জমা করা হয় তাকে কি বলে? আমি আবার রিপিট দিচ্ছি, শহর থেকে কোনো নিচু জায়গায় যদি বজ্র পদার্থ জমা করা হয় তখন তাকে কি বলে? তখন তাকে কি বলে না, তখন তাকে বলা হচ্ছে ল্যান্ডফিল। আমি আবার বলছি, শহর থেকে দূরে কোনো নিচু খোলা জায়গায় বজ্র পদার্থ জমা করাকে বলা হয় ল্যান্ডফিল বা ভরাটকরণ। ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কোন শহরে? তোমরা অবশ্যই জানো ভারতের প্রথম পাতাল রেল বা মেট্রো রেল চালু হয় কলকাতায়, এবং কলকাতার মেট্রোকে বলা হয় ভারতের প্রাচীনতম মেট্রো। নেক্সট দেখো, ITCZ দেখা যায় কোন অঞ্চলে? আমি আবার রিপিট করছি, ITCZ দেখা যায় কোন অঞ্চলে? তোমরা জানো যে ITCZ এর পুরো নাম হচ্ছে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, এবং এই ITCZ কিন্তু দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। নেক্সট, ব্ল্যাক ফুড রোগ হয় কিসের প্রভাবে? তোমরা জানো কি ব্ল্যাক ফুড রোগ হয় আর্সেনিকের প্রভাবে, এবং এর জন্য কি হয়, হাতের তালু, পায়ের চামড়া, এটা কি হয়, কালো কালো দাগ দেখা যায়, এই জন্য একে বলা হয় কি ব্ল্যাক ফুড ডিজিজ। নেক্সট দেখো কি বলছে, শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে কি তৈরি হয়? কি বললাম? শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে কি তৈরি হয়? কি হয়? ধোঁয়াশা তৈরি হয়। কি বললাম? ধোঁয়াশা তৈরি হয়। নেক্সট দেখো কি বলছে, ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম কি? এটা হচ্ছে এসএকিউ। এবার যে বলবো 2.3 দাগ এসএকিউ। ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম কি? জানো কি? ভারতের বৃহত্তম নদী দ্বীপ হচ্ছে মাজুলি দ্বীপ, এবং এটা কোথায় রয়েছে? ব্রহ্মপুত্র নদীতে রয়েছে বা মোহনায় রয়েছে। নেক্সট দেখো, বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপ। আবারও বলছি, বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপ। কি না, একটা হচ্ছে তোমার বারখান বালিয়াড়ি বা বালিয়াড়ি, আর একটা আমরা বলতে পারি শিপ বালিয়াড়ি বা লোয়েসু বলতে পারি। ঠিক আছে? নেক্সট দেখো, বলছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো, ISRO, যার হেড অফিস কোথায়? বেঙ্গালুরু। নেক্সট দেখো, ই ওয়েস্ট কি?
ই ওয়েস্ট কি? ই ওয়েস্টের পুরো নাম কি? ইলেকট্রনিক ওয়েস্ট, যাকে আমরা ইলেকট্রনিক্স বর্জ্য বলে থাকি। ভাঙা মোবাইল, কম্পিউটার ভাঙা, তার, ইলেকট্রিক তার যে, হ্যাঁ, এটাকে আমরা ই ওয়েস্টের মধ্যে ফেলতে পারি। ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলা হয়? এখানে কিন্তু কখনোই ভালো করে প্রশ্নটা পড়বে, ভারতের দক্ষিণতম বিন্দু চেয়েছে, কখনোই কিন্তু বলেনি যে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। যদি প্রশ্ন থাকতো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি, তাহলে কিন্তু তোমরা অ্যান্সার করবে। যদি মূল ভূখণ্ড বলে দেয় তাহলে হবে কুমারিকা অন্তরীপ। আর যদি বলে ভারতের দক্ষিণতম ভূখণ্ডের মানে দক্ষিণতম বিন্দুর নাম কি, বা ভারতের যেটা দিয়েছে এখানে, ভারতের দক্ষিণতম বিন্দু কোন অঞ্চলটাকে বলা হয়, তখন মূল ভূখণ্ড বলে না, আমার বলছি মূল ভূখণ্ড বললে কুমারিকা অন্তরীপ হবে। যেহেতু মূল ভূখণ্ড চাই না, তাই আমরা করবো ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট। আর ভারতের উত্তরতম স্থানের নাম কি? ইন্দিরা কল। দক্ষিণতম হচ্ছে মূল ভূখণ্ড নয়, মূল ভূখণ্ড বললে কি বললাম? কুমারিকা অন্তরীপ। যেহেতু মূল ভূখণ্ড চাই না এখানে, তাই অ্যান্সার হবে কি হবে? ইন্দিরা পয়েন্ট। আর উত্তরতম স্থানের নাম কি হবে? ইন্দিরা কল। নেক্সট দেখো কি বলছে। নেক্সট হচ্ছে সোনালী তন্তু কাকে বলা হয় তোমরা জানো? পাটকে বলা হয়। কারণ পাটকে আমরা বিদেশের বাজারে বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। পাটকে জন্য সোনালী তন্তু বলা হয়। এখানে একটা বোলসন বলে একটা প্রশ্ন দেওয়া রয়েছে। হ্যাঁ, বোলসন কি? খুব সম্ভবত যদি ভুল হয়ে থাকে সেটা তোমরা একটু বইয়ে দেখে নিও। এই কোশ্চেনটা অ্যান্সার খুব সম্ভবত প্লায়াকে মেক্সিকোয় বোলসন বলা হয়। আমার ঠিক মনে পড়ছে না, তবু আমি এটা বলছি যে প্লায়াকে মেক্সিকোতে বোলসন বলা হয়। যদি ভুল বলি বা ভুল অ্যান্সার আমি বলে থাকি, তাহলে কমেন্টে তোমরা সঠিকটা আমাকে জানিয়ে দিও। কারণ হচ্ছে আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, যতটা মানে মনে করতে পারছি সেই হিসেবে আমি বলছি যে মেক্সিকোতে প্লায়াকে বোলসন বলা হয়। তাও তোমরা একবার বইটা দেখে যে আমার ভুল হয়েছে কিনা সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও, এবং সঠিক অ্যান্সারটা আমাকে অবশ্যই জানিয়ে দিও। তো নেক্সট দেখো, বাম দিক ডান দিক যে ম্যাচিংটা আছে 2.4-এর দাগ, বাম দিক ডান দিক ইউট্রোফিকেশন। এদিকে রয়েছে প্লাবনভূমি, প্রাণীর মৃত্যু, হারমার টান, মার্চ এপ্রিল। তো ইউট্রোফিকেশন কি হয় তোমরা জানো যে ইউট্রোফিকেশন ফলে জলাভূমিতে বড় বড় শ্যাওলা পানা তৈরি হয়, ফলে অক্সিজেনের অভাব হয় এবং জলজ প্রাণীর মৃত্যু হয়। তাহলে এখানে কোনটা হবে? প্রাণীর মৃত্যু। নেক্সট বলছে নদীর সমভূমি প্রবাহ, এর সঙ্গে কোনটা যুক্ত? প্লাবনভূমি, হারমার টান, না মার্চ এপ্রিল? যেহেতু নদীর সমভূমি প্রবাহ কোনটা হবে? প্লাবনভূমি, কারণ প্লাবনভূমি একমাত্র নদীর সমভূমি প্রবাহতে আমরা দেখতে পাই। কাল বৈশাখী, তোমরা জানো যে মার্চ এপ্রিল মাস আমাদের বাংলায় বৈশাখ জ্যৈষ্ঠ মাস, সেহেতু কাল বৈশাখী এই সময় এটা দেখা যায়। সুতরাং কাল বৈশাখী হবে মার্চ এপ্রিল। আর ডক্টরস উইন্ড, তোমরা জানো যে ডক্টরস উইন্ডের অপর নাম কি? হারমার টান। কি ডক্টরস উইন্ডের অপর নাম কি? হারমার টান। তো এই ছিল মোটামুটি তোমাদের ভূগোলের যে পেজ নাম্বার এবিটি এর 24-25, পেজ নাম্বার 57 তা সলভ। এবার আবার বলছি, যদি এর মধ্যে কোনো অ্যান্সার ভুল বলে থাকি তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। এবং ভুল হতেই পারে, আমি আবার বলছি ভুল হতে পারে, তো ভুল আমারও হয়, তোমাদেরও ভুল হয়, সবাইরই ভুল হয়ে থাকে, ভুল সবাইরই হয়। তাই কোনো অ্যান্সার যদি আমি ভুল বলে থাকি সেজন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা অবশ্যই কিন্তু সঠিক অ্যান্সারটা আমাকে কমেন্টে জানিয়ে দিও যে হ্যাঁ এই অ্যান্সারটা আপনি ভুল বলেছেন, এটার উত্তর এটা হবে। আমি সেটা তাহলে ভুলটা আমি ঠিক করে নেবো, এবং আগামী দিন যাতে ভুল না হয় সেটাও আমি লক্ষ্য রাখবো। কারণ সব জিনিস কিন্তু সবসময় মনে রাখা যায় না, একটু আধটু ভুল হয়, এবং ভুলটা সেজন্য আমি বলছি, আমি সকলকে রিকোয়েস্ট করবো ভুল যদি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং ভুলটা আমি ঠিক করে নেব। এবং দেখলে তোমরা যে ভিডিওর মধ্যে তোমরা কী দেখলে না, এবিটি 24-25 যে পেজ নাম্বার 57 ভূগোলে সেটা সলভ হলো শর্ট কোশ্চেনগুলো। এবার তোমাদের 2-এর প্রশ্ন থাকে, 3-এর প্রশ্ন থাকে এবং 5-এর প্রশ্ন থাকে, সেগুলো তো এখানে বড় করে আলোচনা করা সম্ভব নয়। কিন্তু বলে রাখি, যদি ভূগোলের কোনো অংশের কারো বুঝতে অসুবিধা হয়, মানে তোমাদের টেক্সট বই যে রয়েছে সেই টেক্সট বইয়ের কোনো পার্ট যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করবো তোমাদের যে অংশটা অসুবিধা সৃষ্টি করছে সেই অংশটা তোমাদেরকে আমি একটা ভিডিওর মধ্য দিয়ে সেটা বুঝিয়ে দেওয়ার। তো আগামী দিন চেষ্টা করব একটা বাংলার পেজ সলভ করতে, তারপর এইভাবে একটা একটা করে যতটা করা যায় টেস্টের পরীক্ষার আগে বা ফাইনাল পরীক্ষার আগে, কারণ ডিসেম্বরে আবার নতুন বই তোমাদের স্কুলে দেবে, WBTA টেস্ট পেপার তোমাদেরকে এবিটিএ কিনতে হতে পারে। তো
ওখানেও কিন্তু চেষ্টা করবো নতুন বই থেকে একটা করে পেপার সলভ করার। তোমরা সাথে থেকো, সাথে থাকলেই কিন্তু হবে। এবং অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে, কারণ বন্ধুদেরও এই জিনিসটা কাজে লাগবে। তাই তোমার মধ্যে শুধুমাত্র এটাকে সীমাবদ্ধ রাখবে না, সকলের মধ্যে ছড়িয়ে দাও, যাতে এই ভিডিওর সুফল তারাও লাভ উঠাতে পারে। কারণ সেও তোমার বন্ধু, সেও চাইবে এক চান্সে মাধ্যমিক পরীক্ষাটা পাস করতে এবং একটা ভালো নাম্বার নিয়ে। সেই জন্যই বলছি, তোমার মধ্যে সীমাবদ্ধ না রেখে ভিডিওর লিঙ্ক, চ্যানেলের লিঙ্ক তোমার বন্ধুদের মধ্যে, তোমার বন্ধুর গ্রুপের মধ্যে, সেটা যেভাবে হোক সকলের মধ্যে ছড়িয়ে দাও, যাতে তারা ভিডিওগুলো সুফল ওঠাতে পারে। তো সকলকে শুভেচ্ছা, অভিনন্দন আবারও জানাই। শারদীয় দুর্গা উৎসবের পুজো তো শেষের দিকে চলে এলো। আজ মহানবমী আর রাত পোহালি মহাদশমী। সুতরাং আবার আসছে বছর পুজো আমাদের হবে, তোমরা জানো। কিন্তু মাধ্যমিকটা যেন আসছে বছর আর এরকম না হয়। একবারই বসবে, একবারই উত্তীর্ণ হবে, ভালো নাম্বার নিয়ে উত্তীর্ণ হবে। কোনো রকম ভয় পাওয়ার কোনো অবকাশ নেই, কোনো চিন্তা করতে হবে না। ফ্রি মাইন্ডে যাবে, ফ্রি মাইন্ডে গিয়ে পরীক্ষাটা দিয়ে আসবে, দেখবে তাতেই কিন্তু তোমার ভালো পরীক্ষা হয়ে গেছে। অতিরিক্ত চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। সঙ্গে থেকো, সঙ্গে আছি। সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানাই। নমস্কার।